নমস্কার এবং স্বাগতম বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে চলেছি ভারতীয় সংবিধানের উপর 100টি প্রশ্ন উত্তর। কারণ কদিন পরে আমাদের পরীক্ষা শুরু হবে এবং এই 22 তারিখে আমাদের পরীক্ষা হচ্ছে। এবং এখন যদি আমরা একটা ছোটো মোটো রিভিশন না দিয়ে থাকি তাহলে আমরা সংবিধান সম্পর্কে অনেক কিছু ভুলে যাব। এবং এই যে 100টা যে প্রশ্ন উত্তর রয়েছে এখানে আমি অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের ডিটেলসে বলে দিব। তো শুরু করে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদ দ্বারা কার্যকরী করা হয় তা কোনটি? সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। সেই ক্যাবিনেট মিশন দ্বারা এই আমাদের সংবিধান পরিষদ কার্যকরী করা হয়। এরপরে সংবিধান পরিষদের সদস্যরা হলেন কিসের দ্বারা নির্বাচিত? প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কার দ্বারা? তো এটা উত্তর হচ্ছে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি প্রথম তারা একটা দাবি করে রাখেন যে ভারতকে সুষ্ঠুভাবে চালানোর জন্য একটা সংবিধান তৈরি করা অত্যন্ত প্রয়োজন। তো সর্বপ্রথম স্বরাজ পার্টি এই সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করেন। এরপরে সংবিধান পরিষদের যে ক্যাবিনেট মিশন প্ল্যানে ছিল তার অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? তার সদস্য সংখ্যা ছিল 389 জন। ঠিক আছে। এরপরে সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? এটা আসতে পারে মাস্ট ইম্পর্টেন্ট। সংবিধান পরিষদের তোমার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 9ই ডিসেম্বর 1947। 9ই ডিসেম্বর 1947 প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপরে কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন? এটার উত্তর হলো সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা তিনি হচ্ছেন সবচেয়ে প্রবীণতম, অর্থাৎ তিনি হচ্ছে সবচেয়ে কম বয়সী একজন সদস্য। এরপরে সংবিধান পরিষদের 11ই ডিসেম্বর দেখে দিচ্ছি, সংবিধান পরিষদের 11ই ডিসেম্বর 1947 সালের বৈঠকে কাকে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয়? তো এটার উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। এরপরে সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? এটার উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর এটা সভাপতিত্ব করেন। এরপরে মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কত কমে যায়? মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কত কমে গিয়ে হয় 299 জন। ঠিক আছে। এর আগে কত ছিল? এর আগে ছিল 389, এখন তোমার হয়েছে 299 জন। ঠিক আছে। এরপরে ভারতীয় সংবিধান দর্শনের কাঠামো বা অবজেক্ট রেজলিউশন যিনি সাংবিধানিক পরিষদে অবতারণা করেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে। এই কোশ্চেনটা একবার দেখে নিবে যে ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্ট রেজলিউশন যিনি সংবিধানের পরিষদে অবতারণা করেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে। এরপরে হচ্ছে সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা, চেয়ারম্যান সহ কতজন ছিল? সংবিধানের যে খসড়া কমিটি ছিল তার যে সদস্য সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল? সেটা ছিল 7 জন। 7 জন ছিল। এরপরে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? এটা তোমার অনেকবার চলে এসেছে এবং এমনকি আসতেও পারে যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। এটার উত্তর হয়ে যাচ্ছে 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয়। এরপরে ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন? এটার উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধানের কারিগর। ওকে। এরপরে প্রশ্ন, সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নেন? এর সঠিক উত্তরটি হচ্ছে বি এন রাও। বি এন রাও সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এরপরে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয় এবং কার্যকরী করা হয় সেটার ডেটগুলো তোমার মনে রাখবে। ঠিক আছে। ভারতীয় সংবিধান কবে কার্যকরী করা হয়? এটার উত্তর হলো 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। চলে যায় এর পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে? এটাতে সর্বসম্মতভাবে সংবিধান সভা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরপরে 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসেবে নির্ধারিত হওয়ার কারণটা কি? ঠিক আছে। আমাদের যে 26শে জানুয়ারি সংবিধানটা উদ্বোধন করা হয়েছিল বা সংবিধান গ্রহণ করা হয়েছিল, তো এটার কারণটা কি ছিল? বা 26শে জানুয়ারির যে আমাদের সংবিধানটা কার্যকরী হয়েছিল, তো সেটার পিছনে কারণ কি ছিল? এর কারণ ছিল কংগ্রেস এই দিনটিকে 1930 সালে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছিল। তো 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপরে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল রয়েছে? এটা উত্তর তোমরা সবাই জানো 12টি। এরপরে প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ বা পার্ট রয়েছে? পার্ট রয়েছে হচ্ছে 25টি। ঠিক আছে। এরপরে ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? এটা হচ্ছে মন্ত্রী পরিষদ। একমাত্র রাষ্ট্রপতির উপরে থাকে শুধুমাত্র মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের পরামর্শ তাকে মানতেই হবে। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? এটা মনে রাখবে যে কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গ্রহণ করা হয়েছে কানাডা থেকে। এরপর হলো হোয়াইট ফ্ল্যাগ। হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? হোয়াইট ফ্ল্যাগ শব্দটি যুদ্ধবিরতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তোমরা এটা অনেকবার পেয়েছো যে হোয়াইট ফ্ল্যাগ কোন অর্থে ব্যবহৃত হয়, যুদ্ধবিরতি বা তোমার এখানে মানে আরও অপশন দেওয়া থাকে। তো এটা সঠিক উত্তর হবে যুদ্ধবিরতি। এরপরে ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হলো তোমার উইমার সংবিধান। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে উইমার সংবিধান হলো তোমার জার্মানি। তো জার্মানি থেকে আমাদের সংবিধানের জরুরি অবস্থা নেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতের সংবিধানের অন্তর্গত তা হলো, এটার উত্তর হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতি। ঠিক আছে। এরপর হচ্ছে ভারতের সংবিধান হলো আংশিক অপরিবর্তনীয় ও নমনীয়।
ঠিক আছে। এরপরে ভারতের সংবিধান ভারতবর্ষকে কীভাবে বর্ণনা করে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র হিসেবে বর্ণনা করে। এরপর সংবিধানের মুখ বন্ধ ভারতকে কীভাবে বর্ণনা করেছে, সংবিধানের মুখ বন্ধ ভারতকে কীভাবে বর্ণনা করেছে, এটা হচ্ছে সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। ঠিক আছে। এরপরে কে খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাব করেন, ঠিক আছে। কে খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাব করেন, এটা উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এটা কোশ্চেন আমরা একটু আগে পেলাম। ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, ভারতের সংবিধানের প্রস্তাবনা শুধুমাত্র একবার সংশোধিত হয়েছে, তাও আবার 42তম অ্যামেন্ডমেন্ট দিয়ে। ঠিক আছে। এরপরে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড দি ইউনিটি অফ ইন্টেগ্রিটি অফ নেশন, অর্থাৎ এটার মানে কি, এটা কথার অর্থ হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক। ঠিক আছে। এই শব্দগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে 42তম সংবিধান। আর 42তম সংবিধান সংশোধনের দ্বারা বা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম। এরপর বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে তোমার আর 19 নম্বর আর্টিকেলে তোমার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এরপর 32 নম্বর সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে রয়েছে, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে রয়েছে, এটা হচ্ছে 30তম আর্টিকেলে রয়েছে। এরপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে রয়েছে, গ্রাম পঞ্চায়েত যে আমাদের পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতটি সেটা কটা স্তর বিশিষ্ট, সেটা হচ্ছে 3টে স্তর বিশিষ্ট এবং এটি 40তম আর্টিকেলের মধ্যে রয়েছে, রয়েছে। এরপরের প্রশ্ন, কোন আর্টিকেল সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য, সেটা হচ্ছে তোমার ধারা 29টা হচ্ছে কি আমাদের সংখ্যালঘু সাধ্যের স্বার্থ রক্ষার জন্য। ঠিক আছে। এরপরের প্রশ্ন 35 নম্বর, কোন অনুচ্ছেদে বলে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা তার সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগ করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 61 নম্বর আর্টিকেলে। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন স্বাধীনতা অধিকারীকে জরুরি অবস্থার সময় রদ করা যায় না, কোন স্বাধীনতার অধিকারকে জরুরি অবস্থার সময় রদ করা যায় না, সেটা হচ্ছে 21 নম্বর। শুধুমাত্র 21 নম্বর না, 20 নম্বর ও 21 নম্বর হয়। ঠিক আছে। 20 নম্বর ও 21 নম্বর যে আর্টিকেল রয়েছে সেটি জরুরি অবস্থা থাকাকালীনও রদ করা যায় না। ঠিক আছে, এটা আসতে পারে। এরপরে সংবিধানের কত নং ধারা অনুযায়ী 14 বছরের কম শিশুদের কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ, এটা হচ্ছে 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে এটা। এরপরে তোমার সংবিধানের কত নং ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকার বলবৎ করার জন্য বিভিন্ন লেখা জারি করতে পারেন, এর উত্তর হয়ে যাচ্ছে তোমার 226 নম্বর ধারা, এটা বলা হয়েছে। এরপরে নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানে কত নম্বর অধ্যায় ও কত নম্বর ধারাতে অবস্থিত। ঠিক আছে। বা এটা তোমার এই দেখো, নির্দেশমূলক নীতিগুলি কোনটা, ডিএসডিপি, সেটা কোথায় রয়েছে, 36 থেকে 51 নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে। এবং এটা কত নম্বর অধ্যায় রয়েছে, এটা রয়েছে 4র্থ নম্বর অধ্যায়। এবং এটি নেওয়া হয়েছে কই থেকে, এটা নেওয়া হয়েছে আইরিশ, মনে রাখবে একদম, আইরিশ। এরপরে প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এর উত্তর হয়ে যাচ্ছে 49তম। ঠিক আছে, মনে রাখবে এটা। এরপরে সংবিধানের কত নাম্বার ধারা অনুসারে ভারতবর্ষে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে, এর উত্তর হচ্ছে 50তম আর্টিকেলে বলা হয়েছে এটি। এরপর ভারত কোনো রাজ্যে বেকার ভাতা, বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নাম্বার ধারা অনুযায়ী চালু করা হয়েছে, এটা হচ্ছে 41 নম্বর ধারা অনুসারে তোমার বার্ধক্য ভাতা ও বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে চলেছি তোমাদের মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয় সংখ্যা কটি করে, এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কেন্দ্র তালিকার মধ্যে কী কী পড়ছে, রাজ্য তালিকার মধ্যে কী কী পড়ছে এবং যুগ্ম তালিকার মধ্যে কী কী পড়ছে। তো এগুলো সংখ্যা হচ্ছে 197, 163, 147। ঠিক আছে। এরপরে অর্থ কমিশন গঠন কোন ধারায় বর্ণিত করা রয়েছে, এটা হচ্ছে 280 নম্বর ধারাতে। এরপরে ভারতের সংবিধান সংশোধনীতে কটি পদ্ধতি রয়েছে, তোমরা বলো তো ভারতীয় সংবিধান সংশোধনীতে কটি পদ্ধতি রয়েছে, এর উত্তর হয়েছে তিনটি পদ্ধতি রয়েছে। ঠিক আছে। এরপরে সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি কত নম্বর ধারায় আলোচিত রয়েছে, এটা রয়েছে হলো 54 থেকে 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নিযুক্তিকরণের সংক্রান্ত যত সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। এরপরে 47 নম্বর শাসনতন্ত্রের 360 ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা ঘোষণা এবং কত দিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বহাল থাকে। তো একটা জিনিস তোমরা মনে রাখবা যে শাসনতন্ত্রের 360 ধারা অনুসারে অর্থনৈতিক কারণে, এটা জিনিস মনে রাখবে, জরুরি অবস্থা কিন্তু 3টে কারণে ডাকা হচ্ছে। ঠিক আছে। একটা হচ্ছে তোমার অর্থনৈতিক কারণে, একটা হচ্ছে তোমার রাজ্যের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে তোমার কি পুরা কেন্দ্রের জরুরি অবস্থা। তো 3টার ভাগ আছে, যেটা হচ্ছে তোমার কেন্দ্রে সেটা হচ্ছে 352 এবং যেটা হচ্ছিল তোমার রাজ্যের ক্ষেত্রে হচ্ছে 356
356, এবং যেটা অর্থনীতির ক্ষেত্রে সেটা হচ্ছে 360 ধারা। তো 3টা জরুরি অবস্থার 3টা বিভিন্ন বিভিন্ন আর্টিকেল রয়েছে। এবং তো এখানে বলেছে যে আমাদের অর্থনৈতিক কারণে যে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেন তা কতদিন, সর্বাধিক কতদিন থাকে, এটা 2 মাস থাকে, এবং 2 মাস থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, সবচেয়ে কম 2 মাস ও সবচেয়ে বেশি হচ্ছে অনির্দিষ্টকাল। এরপর 48 নম্বর, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শ দানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগ করার কথা বলা হয়েছে? এত বড় কোশ্চেন, কিন্তু মানে কিছু না, মানে হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হচ্ছে কোন আর্টিকেলে? এটা হচ্ছে 74(1) আর্টিকেলে বলা হয়েছে এটা। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে তার পূর্ব ঘোষিত কোনো রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট তার পূর্ব ঘোষিত কোনো রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার রয়েছে? সেটা হচ্ছে তোমার 137 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট তার যে পুরনো আদেশ বা রায়গুলি রয়েছে সেগুলি পুনর্মূল্যায়ন করার তার অধিকার রয়েছে। এর পরের প্রশ্ন, সংবিধানের কত ধারা অনুযায়ী পার্লামেন্টের আইন পাশ করে কোনো রাজ্যে বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করা যেতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সংবিধানের কত নাম্বার ধারা অনুসারে পার্লামেন্টে আইন পাশ করে কোনো রাজ্যের বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করা যেতে পারে? সেটা হচ্ছে 169 নম্বর ধারাতে এটা বলা হয়েছে। এরপরে হচ্ছে নিম্নলিখিত কোনটির অধীনে তৈরি করা হয়েছিল সংবিধান গণপরিষদ? একই সেম কোশ্চেন রিপিট হয়েছে, আর কিছু না। এরপরে হচ্ছিল কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? আমাদের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? সেটা হচ্ছিল 26শে জানুয়ারি 1950, তবে থেকে। গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? কোশ্চেন রিপিট। চলো এরপরে কোশ্চেন, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রথম ধারণা প্রস্তাবিত হয়? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম ধারণা দেন হচ্ছে মতিলাল নেহরু, এবং যে প্রস্তাবনা, আমাদের যে প্রিএমবেল বা যাকে বলা হয় প্রস্তাবনা, সেটাও করেছিল জওহরলাল নেহরু। সেটি তার প্রস্তাব ছিল, এবং যেটা যুক্তরাষ্ট্রীয় যে ধারণা সেটা হচ্ছে মতিলাল নেহরু। তো এইসব মনে রাখবে ইম্পর্টেন্ট নামগুলি। কোন সালে গণপরিষদ গঠনের প্রথম দাবি উত্থাপিত করা হয়েছিল? এটা হচ্ছে 1935। এরপরে জাতীয় পতাকা সম্পর্কিত এআই হক কমিটি চেয়ারম্যান কে ছিলেন? জাতীয় পতাকা সম্পর্কিত এআই হক কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন? গণপরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন 207 জন। এরপরে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কতগুলি কমিটি তৈরি করা হয়েছিল? মোট 13টি কমিটি তৈরি করা হয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? এটা হচ্ছে 13টি কমিটি। এরপরের প্রশ্ন, কোন সংগঠন সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? স্বরাজ পার্টি। একটু আগেই আমি এই কোশ্চেনটা বললাম, তো কোশ্চেন রিপিট হয়েছে। এরপরে একটু জল খেয়ে আসলাম, যাই হোক। এরপরে আমরা শুরু করি 60 নম্বর প্রশ্ন, যেখানে বলেছে কোন রাজনৈতিক দল গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি? এরা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আসতে পারে। ঠিক আছে, লাল দিয়ে মার্ক করবো না ছাড়াও। এরপর হচ্ছে হলো ভারতীয় সংবিধান রচনার সময়কাল কত? এখানে বলেছে যে 2 বছর 11 মাস 17 দিন। এটা একটু গড়বড় আছে, এটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। এটা হবে 18 দিন, এটা 18 দিন হবে। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন। এরপরের প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ও তফসিল ছিল? এটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা মনে রাখবে, ছিল এবং মূল ও সংবিধানে। ঠিক আছে, মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ও তফসিল ছিল? এটা হচ্ছে 395টি ছিল তোমার অনুচ্ছেদ বা আর্টিকেল, এবং তফসিল ছিল বা শিডিউল ছিল হচ্ছে 8টা। এখন সেটা হচ্ছে 12টা শিডিউল। ঠিক আছে, চলে যে এরপরের প্রশ্নে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এটা হচ্ছিল তোমার 36তম সংশোধন, যেটা হচ্ছে তোমার 1975। এটা মনে রাখবে। ঠিক আছে, এরপরে কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়? এটা তো এখনই বলে দিলাম। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল? কোন রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এরপর দীর্ঘ আন্দোলনের পর ভাষাভিত্তিক তোমার প্রথম রাজ্য কোনটা? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা খুবই আসে, অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য। এরপরে ভারতীয় সংবিধানের অন্তর্গত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে শিশুদের। শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে কাদের? শিশুদের। এর পরের প্রশ্ন চলে যাই আমরা, কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মাস্বরূপ রূপে বর্ণনা করেছে? এটা কি হার্ট অ্যান্ড সোল। এটা কত? 32 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এটা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেলের মধ্যে রচিত। এরপরে কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়? এটা হচ্ছে কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার নয়? এটি হচ্ছে একই কাজের জন্য একই পারিশ্রমিক। এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় প্রথম কোথায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? সেটা হচ্ছে পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। এরপরে কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধ আইন? এটা হচ্ছে সাম্যের অধিকার। এটা সাম্যের অধিকারের জন্য আমাদের একটি অস্পৃশ্যতা নিষিদ্ধ আইন তৈরি হয়েছিল। এরপরে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অধিকার দেওয়া রয়েছে? মৌলিক স্বাধীনতা তোমার দেওয়া রয়েছে কত ধারায়? বা 19 নম্বর আর্টিকেল। এই 19 নম্বর আর্টিকেলের মধ্যে কি কি বলা হয়েছে? তোমার 1 হচ্ছে বাক স্বাধীনতা, 2 হচ্ছে সমবেত হওয়ার স্বাধীনতা, 3 হচ্ছে সংগঠন
তোমার সংঘ গঠনের স্বাধীনতা, এবং 4 নাম্বার হচ্ছে তোমার কি অবাধে যাতায়াতের স্বাধীনতা, 5 নাম্বার হচ্ছে বসবাসের স্বাধীনতা, এবং 6 নাম্বার হচ্ছে পেশা গ্রহণের স্বাধীনতা। ঠিক আছে, তো তোমার 19 নাম্বার ধারাতে কতগুলি মৌলিক স্বাধীনতা প্রদানের কথা বলা হয়েছে। এরপরে কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন সেটা আমি একটু আগে বললাম। এরপরে গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহাকে কার্যবাহী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন? এটার উত্তর হচ্ছে জে বি কৃপালিনী তাকে সভাপতি পদের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এরপরে ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় রূপান্তর হয়েছে? পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় রূপান্তর হয়েছে কিসের, কোন দেশের অনুকরণে? এটা হচ্ছে ব্রিটেনের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় রূপান্তর হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলি গ্রহণ করা হয়েছে? এটাও করেছে ভারত শাসন আইন দ্বারা করেছে। তোমরা যদি এটা বুঝতে না পারো যে কোথা থেকে কী নেওয়া হয়েছে, এর আগের একটা ভিডিও আমি করে রেখেছি, তোমরা পারলে সেই ভিডিওটা দেখতে পারো। এরপরে হচ্ছে ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র, কারণ উত্তর হচ্ছে এটা হলো ভারত রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ। ভারতের যে রাষ্ট্রপতি পদটি থাকে এটা একটা নির্বাচিত পদ। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো 79 নাম্বার, কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত করা হয়েছিল? প্রস্তাবনা শুধুমাত্র একবারই সংশোধিত করা হয়েছিল, সেটা হচ্ছে হলো 42তমতে। এবং 42তমতে কি বলা হয়েছিল, যে আমাদের এখানে যে প্রস্তাবনাটি রয়েছে, প্রস্তাবনার মধ্যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই 3টি শব্দ এক্সট্রা করে সংযোজন করানো হয়েছিল। ঠিক আছে, এরপরে সার্বভৌম কথাটির অর্থ কি? সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে বিদেশ নিয়ন্ত্রণ থেকে মুক্তি। এরপরে জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা কোন দেশ থেকে ভারতে এসেছে? কি জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা হচ্ছে আমেরিকা থেকে এসেছে। এরপরে ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে। তোমরা এখনো দেখবে আমেরিকার যেসব যেসব আইনসম্মত কাজ হয় সেখানে জুডিশিয়ারি থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারার বিষয়বস্তু কি? আমি একটু আগে বলে দিলাম কি থাকে, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। কতগুলি মৌলিক স্বাধীনতা থাকে সেগুলো তোমাদের বলে দিলাম একটু আগে, 6টা। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মঘট করাটা কোনো মৌলিক অধিকার নয়। ধর্মঘট করার যে অধিকার থাকে সেটা কোনো মৌলিক অধিকার নয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় কিসের উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় কিসের উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতা আর অধিকার হচ্ছে আমাদের 25 থেকে 28, 25 নম্বর আর্টিকেল থেকে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতা অধিকার। এরপর হচ্ছে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? মৌলিক যে অধিকারগুলি আমাদের রয়েছে সেই অধিকারগুলি স্থগিত রাখার আদেশ কে দিতে পারেন? তিনি দিতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি। কার অনুমোদনে? মন্ত্রিসভার অনুমোদনে রাষ্ট্রপতি। ঠিক আছে, এরপর হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বহির্ভূত করা হয়েছে? এটা হচ্ছে 44তম। আগে ছিল আমাদের 7টা মৌলিক অধিকার, যার মধ্যে সম্পত্তির অধিকার ছিল, যেটা পরে 44তম সংশোধনের মাধ্যমে সেটি আমার 6টা হয়েছে, এবং সম্পত্তির অধিকারকে আমাদের মৌলিক অধিকার থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ভারতীয় সংবিধানে কোন ধারা যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে? অর্থাৎ কোথায় তোমাদের অস্পৃশ্যতা কথা বলা হয়েছে, কোন অস্পৃশ্যতার বিরুদ্ধে যে একটা অধিকার রয়েছে সেটি কোথায় বলা হয়েছে? সেটা হচ্ছে 17 নম্বর ধারাতে। ঠিক আছে, এখানে বলেছে যে কোনো রকম অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে, এবং আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে অস্পৃশ্যতার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। ঠিক আছে, এরপরে হচ্ছিল কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? এটা হচ্ছিল তোমার 42তম সংশোধনের ক্ষেত্রে। এরপরের প্রশ্ন, কোন সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? কোন সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? এটা হচ্ছে 1976-এ। এরপরে বাক স্বাধীনতা কি? বাক স্বাধীনতা হচ্ছে একটা মৌলিক অধিকার। তোমাদের বলেছিলাম একটু আগে, বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার। ঠিক আছে, এরপরে ভারতের নাগরিকত্ব কী ধরনের? এটা হচ্ছে এক নাগরিকত্ব। এবং যদি ভারতের নাগরিকত্ব যদি কেউ যদি চায়, বা কেউ যদি ভারতের নাগরিকত্ব পেতে চায়, তাকে ভারতে ক বছর থাকতে হবে? 5 বছর থাকতে হবে, বা তাকে ভারতে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত? একটু আগে পড়লাম, সেটা হচ্ছে পার্ট 4। পার্ট 4 কত নম্বর আর্টিকেল? 36 থেকে 51 নাম্বার। ঠিক আছে, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণা রয়েছে? কল্যাণকর রাষ্ট্রের ধারণা রয়েছে আমাদের নির্দেশাত্মক নীতিতে। এরপরে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ আদালতে বিচারযোগ্য নয়। এই কটা মনে রাখবে, আদালতে বিচারযোগ্য নয় কোনটা? রাষ্ট্রের যে নির্দেশাত্মক নীতিসমূহ রয়েছে, যাকে বলা হয় ডিপিএসপি। ঠিক আছে, এবং
এরপরে কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলি গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হবে? এটা উত্তর একটু আগে বললাম যে 5 বছর থাকতে হবে। এরপরে ভারতের সংবিধানে কত নম্বর ধারা অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? এটা হচ্ছে 18 নাম্বার। এটা 18 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে? সামরিক ও শিক্ষাগত কৃতিত্ব ছাড়া অন্য কোনো ক্ষেত্রে রাষ্ট্র তার নাগরিক বা বিদেশিদের কোনো খেতাব প্রদান করতে পারবে না। সুতরাং যত খেতাব রয়েছে বা যত উপাধি রয়েছে বা যত টাইটেল রয়েছে সেগুলিকে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়? 18 নম্বর আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কত ছিল? আবার সেই ছিল, কত ছিল এবং মূল সংবিধান মানে কি আগেরটার মধ্যে কয়টা ছিল? 7টা ছিল, তারপরে 6টা হয়েছে, ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পাবে? মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পাবে? সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। যে শোষণের বিরুদ্ধে যে অধিকারটি রয়েছে সেটা আমাদের বিদেশিরাও পাবে, ঠিক আছে? যারা যারা আমাদের ভারতবর্ষে এখন রয়েছে তারা শোষণের বিরুদ্ধে অধিকার যে রয়েছে এই মৌলিক অধিকারটি তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। তো আজকে এইটুকুই, 100টা কোশ্চেন আমি তোমাদের দেখালাম। এরপরে আমি চলে আসবো মাল্টিপল চয়েস কোশ্চেনে এরপরে ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে আসবে। আর ভিডিওটি একটু আটকাটকি হয়েছে আমি জানি, তো সেটার জন্য অসংখ্য দুঃখিত আমি, কারণ এতগুলো কোশ্চেন একবারে বলা একটু অসম্ভব হয়ে যায়। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।